স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। হামজা চৌধুরীর পর বাংলাদেশের পতাকার নিচে সমিত সোম লাল সবুজ জার্সি গায়ে খেলতে হৃদয়ে দোলা দেওয়ার মতো কাজটা করেছেন হামজা। আর তাকে দেখে সমিত সোম স্বপ্ন দেখছেন দেশের হয়ে মাঠ কাঁপানোর। তবে শুধু ফুটবলই নয়, সমিত চোখ রাখেন ক্রিকেটেও। সাকিব মুস্তাফিজদের মতো হয়ে উঠতে চান দেশের গর্ব। ৭১-এর খেলাযোগকে দেয়া সমিতের একান্ত সাক্ষাৎকারের আজ থাকছে তৃতীয় পর্ব। হামজা চৌধুরী আপনার অনুপ্রেরণার বড় একটা নাম বাংলাদেশে আসার ক্ষেত্রে। হাভিয়ার কাবরেরার সঙ্গে আপনার নিয়মিত যোগাযোগ হচ্ছে, কোনোভাবে কি হামজা চৌধুরীর সঙ্গে এখন পর্যন্ত আপনার কোনো আলাপ হয়েছে কিনা? না, কোনো হয় নাই। সে তো অনেক বিজি সিজন ছিল। এদের তো খেলা আছে এভরি ২-৩ দিন, আর এদের তো একটা খুব টাইট কম্পিটিশনের ব্যাটল আছে। সো সে সাথে আর কথা বলা হয় নাই, বাট এক্সাইটেড সে সাথে দেখা করতে। হামজা চৌধুরীও বিগার সিলেট, আপনিও সিলেট, মানে এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং যে দুজনই সিলেটের, অরিজিন হচ্ছে সিলেট। সো সেই ক্ষেত্রে একটা ভালো পার্টনারশিপ মাঠে আমরা দেখতে তো পাবো, এরকম তো আমরা প্রত্যাশা করছি। সে তো খুব বড় খেলোয়াড়, সে তো খুব হাই লেভেলে খেলে। সো আমার জন্য আমি যেভাবে হেল্প করতে পারি শেরকে, আর সে আমরা কিভাবে কমপ্লিমেন্ট করতে পারি যে টিমটা যদি সাকসেস করতে পারে। সো এটা খুব এক্সাইটিং অপরচুনিটি আমার জন্য, শের থেকেও শিখতে। সে কিরকম শের যে এক্সপিরিয়েন্স আছে শের থেকে শিখতে এগুলা। সমিত, আপনার কাছ থেকে যদি এবার একটুখানি শুনি, মানে ফুটবলে আসাটা কেন, কি কারণে, কার অনুপ্রেরণাতে ফুটবলে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন? জানি না, আমি আসলে ইয়াং বয়স থেকে খেলছি এমনি আনন্দের জন্য। তারপরে ভাবছি স্কলারশিপের জন্য খেলবো, তারপরে স্কলারশিপের থেকে প্রফেশনাল হয়ে গেছি, আর তারপর এখন এখানে আছি, তাই না? বাট আমি তো টিভিতে সবসময় দেখতাম, আমার ২-৩টা খেলোয়াড় আছে যে ভালোবাসি। সেস ফ্যাব্রিগাসকে অনেক ভালোবাসতাম, টনি ক্রোস, লুকা মডরিচ, এরকম। ফুটবলার যদি আপনি না হতেন, এর বাইরে কি অন্য কোনো খেলার দিকে ঝুঁকতেন কিনা? আর কোনো স্পোর্টসে যদি ঢুকতাম জানি না। আমি ট্র্যাক এন্ড ফিল্ড করতাম একটু, আমি কখন ইয়াং বয়সে ছিলাম। সব স্পোর্টস একটু খেলতাম, বাট যদি অ্যাথলিট হইতাম সকার ছাড়া মনে হয় না। আমি বোধহয় জাস্ট এমনি রেগুলার একটা জব দিয়ে করতাম মনে হয়। সমিত, এমনি তো বাংলাদেশে ফুটবল তো খুবই পপুলার স্পোর্টস, কোনো সন্দেহ নাই, বাট ক্রিকেটও বাংলাদেশে খুবই 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 পপুলার খেলা। সো ক্রিকেট ফলো টুকটাক করা হয় কিনা, বা বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে খোঁজখবর কি রাখা হয় কিনা? একটু রাখা হয়। আমার ফ্যামিলি অনেক ফলো করে বাংলাদেশের ক্রিকেট খেলার, সো আমিও এটার দিকেও ফলো করি। আর সো আমি তো জানি যে কত ভালো খেলোয়াড় আছে বাংলাদেশ থেকে, ক্রিকেট খেলোয়াড়, তাই না? সাকিব আল হাসান তো বড় খেলোয়াড়, লিটন দাস, মুস্তাফিজুর রহমান বোলারটা। সো আমি একটু ফলো করি। রিসেন্টলি নট এজ মাচ আসলে, বাট আমি স্পোর্টটা খুব ভালোবাসি। আমার ইচ্ছা আছে শিখতে খেলাটা একটু। আমি তো খেলতে পারি না বেশি ভালোভাবে, বাট আমার এখানে ক্যানাডাতে চেষ্টা করতে চাই। এখানে তো অনেক এখন লিগ আছে, বাংলাদেশি খেলতেছে। সো আমি ওইভাবে জয়েন করতে চাই, আস্তে আস্তে শিখতে চাই কিভাবে খেলতে আনন্দের জন্য। তো কানাডাতে তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তো সাকিব আল হাসান খেলছে, তো সেখানে কি সাকিবের সাথে দেখা হয়েছে কানাডাতে? না, দেখা হয় না এই সময়তে। আচ্ছা সমিত, এই যে আমাদের সুলিভান ব্রাদার্স যারা খেলছে, কুইন সুলিভান, কাভান সুলিভান, তারা খেলছে আমেরিকাতে, তারা টপ লিগে খেলছে, মানে তাদের সাথে দেখা হয়েছে কিনা, তাদের সাথে কথা হয়েছে কিনা, সুলিভান ফ্যামিলির কারোর সাথে কখনো কথা হয়েছে কিনা, হয়েছে এখন পর্যন্ত? না, এরকম কথা বলা হয় না। আমি এদের ক্যারিয়ারটা একটু ফলো করছি, আমি কখন বুঝছি যে এরা বাংলাদেশি হেরিটেজ আছে। বাট আমাদের প্যাথস একটু ক্রস হয় নাই, বিকজ আমি যে আমাদের সময় খেলছি এরা একটু পরে আসছে, তাই না? একটু কম বয়স আমার থেকে। সো আমরা বলি জাস্ট মিস করছি। সে কুইন সালভেন কখন জাস্ট শুরু করছে ঢুকতে এমএলএস এ। আমি তো ওই সময়তে এমএলএস থেকে বের হয়ে গেছি। রাইট। সমীপ, যে ব্যাপারটা জানতে চাচ্ছি, আপনি তো বাংলাদেশি, কানাডা থেকে বাংলাদেশে আসছেন। কানাডায় আপনার মতো আর বাংলাদেশি কোনো ফুটবলার আছে কিনা আপনার জানাশোনা? সেটা হতে পারে কোনো ভার্সিটি বা কেউ খেলছে। আছে ২-৩ জন যে আমি চিন্তা করছি যে ভালো আছে, আর বোধহয় এরাও বাংলাদেশে একটু হেল্প করতে পারে, সাপোর্ট করতে পারে। বাট জাস্ট আ ম্যাটার অফ যদি অপরচুনিটিটা আসে আর যদি ওই চান্সটা পায়। বাট ভালো খেলোয়াড় আছে কানাডাতে, বাংলাদেশের রুটস যে আছে। থ্যাংক ইউ সো মাচ, আমরা কৃতজ্ঞ আপনার কাছে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এন্টায়ার নেশন আসলে ওয়েট করছে, আপনাকে বরণ করে নেওয়ার জন্য ওয়েট করছে। অসংখ্য ধন্যবাদ সমিত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, নো প্রবলেম, ভেরি এক্সাইটেড। হামজা সমিতদের নিয়ে গড়া জাতীয় দলকে ঘিরে আছে সমর্থকদের প্রত্যাশার চাপ, তবে এ চাপকে সামাল দিতে ড্রেসিং রুমে সুস্থ পরিবেশ রাখার চেষ্টা করেন কোচ কাবরেরা। দেশি ফরওয়ার্ডদের ফিনিশিংয়ে দুর্বলতা কেন কাটে না, কিংবা দলে অভিজ্ঞ আর তরুণ ফুটবলারদের ভারসাম্য কিভাবে বজায় রাখেন, তা নিয়ে খেলাযোগের কাছে মুখ খুলেছেন এই স্প্যানিশ কোচ। হাভিয়ার কাবরেরার বিশেষ সাক্ষাৎকারের চতুর্থ পর্ব থাকছে রায়ান আহমেদের রিপোর্টে।
হামজা সৌমিত্রা বাংলার ফুটবলে নতুন করে বয়ে এনেছেন প্রত্যাশার বসন্ত বাতাস। একসময় ঝিমিয়ে পড়া দেশের ফুটবলে খুলে গেছে সম্ভাবনার হাজারো দুয়ার। সবার চাওয়া ফ্যানদের জন্য লাল সবুজের দল সৃষ্টি করবে আনন্দের শত উপলক্ষ। ফ্যানদের এই প্রত্যাশা কি কখনো কখনো চাপের কালো মেঘ তৈরি করে? We need to listen to all this, obviously, and we listen to our fans, and we listen to media and to everyone, but we need to know how to disconnect from all these things for that pressure not to affect the performance and the daily activity that we have, and try to create the environment, healthy environment where the players don't feel the pressure every day in the training sessions, giving a lot of positive messages and creating a good mentality, and well, convincing them that we have the level to achieve the results that everyone wants for us. But yeah, we always try to think in a long term. It's been a disease in our football. We are seeing, like when I was a kid as well, the main problem was always the lackings of our forwards. Like they couldn't finish, they couldn't score goals. Why do you think that happens? Is there any sort of issues with our footballing structures or planning? I don't think it's only with definitely with the scoring capacity, but in the end it's normal that when there is no a football education system, our youth development plan implemented for many years, in the end there is lacks of concepts that have not been trained for a long time. And then what happened is, not only in Bangladesh, in many countries in Asia, is that talented players reach the professional level with a lot of talent, but have not gone through the right educational process. Then there are some lackings, and what happens with other concepts also defensively, and the goal capacity is another one, and then obviously it's also normal, most of the clubs in the league, also not only in Bangladesh, in India, in many countries in Southeast Asia, usually the peak of the clubs for the striker position also usually is a foreigner, which is absolutely normal. We have seen that you have given opportunities to the players like Mr. Morsalin, but how do you balance developing youth versus relying on experienced players in crucial matches? Yeah, well, I think it's not easy to make those decisions. Also, I think usually it's not actually the responsibility of the senior national team to develop players. That is the reality. The reality of developing players should come from the clubs. So in the moment we see a very potential player, we try to bring him as soon as possible, to make him feel our environment and our context as soon as possible, to make him have an upgrade in their qualities. So it's really important to find the balance, as you say, especially in key matches. But I believe that giving an opportunity to young players until now has had a very positive impact in the performance of the team. Thank you so much, Coach. Thank you so much for your time. রায়ন আহমেদ। এশিয়ান কাপ বাছাইয়ে বাকি সবগুলো ম্যাচ জিততে চান তপু বর্মন। হামজা, সমিত, ফাহমিদুলদের নিয়ে একসাথে লড়তে চান মাঠে। দলের সবাইকে সংযুক্ত রাখেন বাংলার এই ডিফেন্ডার। গড়েন এক অটুট বন্ধন, তিনি বোঝেন একতাই বল। গোটা টিমটা এক হয়ে খেলতে পারলেই হাসে ফুটবল। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফুটবলারদের ধারাবাহিক রিপোর্টের পঞ্চম পর্বে তপু বর্মনের ভাবনার কথা শুনেছেন অর্ণব বাপি। তপু বর্মন নামটাই যথেষ্ট। তাকে সবাই চেনে একজন লড়াকু ফুটবলার হিসেবে। তিনি কি শুধুই ডিফেন্ডার, নাকি তার থেকেও বেশি কিছু? তার রয়েছে গোল ক্ষুধা। জাতীয় দলের হয়ে করেছেন 6টা গোল। তপু বর্মনের কাছ থেকে জানবো প্রবাসী ফুটবলারদের দেশে আসা এবং আগামী ম্যাচগুলো জাতীয় দলের হয়ে কি প্রত্যাশা। লিগে ক্লাবের হয়ে নাকি জাতীয় দলের হয়ে, কোনটায় বেশি চাপ ফিল করেন? দুই ধরনের প্রেশার। ন্যাশনাল টিম একটু আগায় রাখবো আমি প্রেশারটা, ক্লাবের একটু নিচে থাকবে আর কি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আরও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারকে ট্রায়ালের জন্য ডাকছেন, এটা আসলে কি মনে হচ্ছে? না, এটা খুবই ইতিবাচক এবং পজিটিভ একটা ব্যাপার, কারণ হামজা যখন আমাদের ন্যাশনাল টিমে জয়েন করে, তো এই জিনিসটা মানে এরকম একটা পজিটিভ হাইপ তৈরি হয়েছে বাংলাদেশে, এবং এটা আমরা কিন্তু রিয়েলিটি দেখেছি। তো আমাদের কেমিস্ট্রিটা খুবই ভালো ছিল এবং আশা করি ইন ফিউচার আরও ভালো হবে। সেই কথা ধরেই জানতে চাচ্ছি, ফাহমিদুল সম্পর্কে যে ঘটনাটা ঘটে গেছে সেটা নিয়ে কতটা বিব্রতকর বাকি টিমমেটদের জন্য? সে যখনই আমাদের সাথে সৌদি আরবে জয়েন করে, ফার্স্ট ট্রেনিং থেকে একদম লাস্ট ট্রেনিং পর্যন্ত আমরা তাকে সাপোর্ট করেছি এবং সাপোর্টিভ রোলে ছিলাম।
আমাদের দেশে এরকম টাইপের প্লেয়ার প্রয়োজন এবং দরকার, আমরা যদি ইন ফিউচারে ভালো রেজাল্ট করতে চাই। সম্ভাবনা তৈরি হচ্ছে শামিদ সোমকে নিয়ে। তার এক্সপিরিয়েন্স, তার পারফরমেন্স বলেন, তার কোয়ালিটি বলেন, নিঃসন্দেহে 100। প্রবাসী ফুটবলারদের এতটা আন্তরিকতার সাথে আপনারা গ্রহণ করছেন, কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় অনেক সময় দেখি কোনো কোনো পক্ষ প্রবাসী ফুটবলারদের প্রতিপক্ষ বানিয়ে দিচ্ছে দেশি ফুটবলারদের। এটা কারণ কি? যারাই সোশ্যাল মিডিয়া বলেন বা প্রিন্ট মিডিয়া বা যতগুলো মানুষ বাংলাদেশে আছে, সবাই আসলে রিয়েলিটিটা জানে না, আসলে সত্যিটা জানে যে আসলে আমরা তাদেরকে কিভাবে দেখি এবং তাদেরকে কতটুকু প্রায়োরিটি দিই এবং কতটুকু পোলাইটলিভাবে আমরা নেই। তো ডেফিনেটলি এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আগে বুঝতে হবে, বুঝে তারপরে সব কিছু আমার কাছে মনে হয় যে বলতে হবে। কারণ আমরা যারা ন্যাশনাল টিমে খেলি, এটা আমাদের দেশ না, আমি মনে করি এটা সারা বাংলাদেশের মানুষের দেশ। তো যারা অরিজিন প্লেয়ার আমাদের সাথে আসবে, আমাদের দেশের হয়ে খেলবে, ডেফিনেটলি তাদের আমরা হায়ার লেভেলে প্রায়োরিটি দেই এবং হায়ার লেভেলের আমরা চোখে দেখি তাদেরকে। আপনার পজিশনেও যদি কোনো প্রবাসী ফুটবলার আসে একাধিক, নিজের অবস্থান ধরে রাখা নিয়ে কি শঙ্কা বোধ করেন? না, দেখেন, এটা হলো মানে ওপেন একটা প্লেস। ন্যাশনাল টিমে যারাই বেস্ট এবং যারাই পারফর্ম ভালো করবে তারাই খেলবে, আর এটা মানে অ্যাজ এ লোকাল হিসাবে এটা আমাদের মানতেই হবে। সেই এফোর্টে তপু নিজেকে কতটা ভিন্নভাবে দেখতে পাবো? তপুর মধ্যে কি অন্য কোনো বিষয় কি আমরা নেক্সট ম্যাচগুলোতে দেখতে পারবো? আমরা সিঙ্গাপুর, হংকং বা অ্যাজ এ তপু বর্মন স্টেপ আপ করতে হবে, এই জায়গায় আমাদের জিততে হবে, জিতা ছাড়া কোনো ওয়ে দেখছি না আমি। আর অবশ্যই প্রথমত আমার প্রায়োরিটি থাকবে যে ডিফেন্সিভ, এবং ডিফেন্সকে সামলায় যদি আমি টিমের জন্য, দলের জন্য, দেশের জন্য যদি সেট পিসে অ্যাটেন্ড করি, সেই জায়গায় আমার কন্ট্রিবিউশন করার চেষ্টা থাকবে এবং দলকে জিতানোর চেষ্টা থাকবে। তপুর মতো এগিয়ে যাক বাংলাদেশ। প্রতিরক্ষার সাথে আক্রমণেও যেরকম তপু হয়ে উঠেছেন অলরাউন্ডার, সেরকম চেষ্টাই চলুক বারবার। আরও বেশি প্রবাসী তরুণ ফুটবলার চলে আসুক বাংলাদেশে, সবাই মিলে একসাথেই লাল সবুজের পতাকাকে নিয়ে যাক এক ভিন্ন উচ্চতায়। অর্ণব বাপি, ৭১, ঢাকা। মেয়েকে দেয়া কথা রাখলেন লুইস এনরিকে। পারিসিয়ানদের শিরোপা জিতিয়ে উৎসবে মাতলেন জানা আর এনরিকে। মাঠ থেকে গ্যালারি সবখানে যেন ফিরে ফিরে আসলো 6 বছর আগে পৃথিবী ছেড়ে যাওয়া ছোট্ট জানা। কোহিনুর কণা রিপোর্ট। ঠিক 10 বছর আগে এমনই এক আলো ঝলমলে রাতে যেন আকাশ থেকে নেমে এসেছিল ছোট্ট একটা পরী। মাঠ জুড়ে বাবার সাথে তার শেখি উল্লাস। গলায় চ্যাম্পিয়নের মেডেল পরে কাতালানদের পতাকা মাটিতে গেঁথে দিয়ে জানা বলেছিল উই আর চ্যাম্প। বার্সা নয়, যেন এই শিশুটি জিতে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। পৃথিবীর মোহ মায়া কাটিয়ে জানাজ ডানা মেলে উঠছে ওই 7 আসমানে। বার্লিনের সেই রাত যেন এক করেছে মিউনিখের এই রাতকে। জানা ফিরল স্মৃতিতে ভর করে, ভালোবাসার রথে চড়ে। 2019 সালে বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র 9 বছর বয়সে অসীমের পথে যাত্রা করেছিল লুইস এনরিকের কন্যা জানা। একদিকে কন্যা শোক, অন্যদিকে এনরিকের কাঁধে প্যারিজিয়ানদের বহুকালের অভিশাপ কাটানোর গুরু দায়িত্ব। সাথে ট্রেবল জয়ের হাতছানিটাও ছিল। ফাইনালের আগে লুইস এনরিকে জানিয়েছিলেন মিউনিখে ঘটবে 2015 সালের সেই ঘটনা। ফাইনাল জিতবেন এনরিকে, পার্টি করবে তার আদরের কন্যা জানা। ইন্টার মিলানকে কাঁদিয়ে পিএসজি ফেরালো সেই হারিয়ে যাওয়া জানাকে। জয়ের পর সবাই যখন ভাসছে উৎসবে, তখনই দেখা গেল অভূতপূর্ব এক দৃশ্য। এনরিকের হাতে বিশেষ এক টি শার্ট, যেখানে আঁকা ছিল বাবা মেয়ের দুটি কার্টুন চিত্র। পিএসজির পতাকা হাতে মাঠে গেড়ে দিচ্ছে তারা। গ্যালারিতেও ছিল বিশাল ব্যানার, যেখানে একই ছবিতে ছিল কোচ আর তার আদরের জানা। চ্যাম্পিয়ন হয়ে এনরিকে মাতলেন মেয়ের সাথে সেই উৎসবে। ইন্টারকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম ইউসিএল শিরোপা জয়ের উল্লাস করল প্যারিজিয়ানরা। তথাকথিত ফার্মার্স লিগে খেলা দলটা এখন ইউরোপের নয়া রাজা। এমন দিনে মেয়েকে হারানোর সব কষ্ট চাপা দিয়ে চোখ ভিজিয়ে হেসেছেন লুইস এনরিকে। জানা আর এনরিকে ভালোবাসার এই গল্প মোড় নিয়েছে নতুন গল্পে। কোহিনুর কণা, ৭১। ঘরের পিচ না বদলালে সাফল্য আসবে কালে ভদ্রে। দেশে বিদেশে পড়তে হবে বিপদে। টাইগারদের সাম্প্রতিক ব্যর্থতা দেখে এমন মন্তব্য করেছেন সালমান বাট। তার মতে নিয়মিত লো টার্নিং উইকেটে খেলায় ও প্র্যাকটিস করায় ব্যাটিংয়ে ঘাটতি থেকে যাচ্ছে লিটনদের। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক মনে করেন সিনিয়র ক্রিকেটারদের বিদায়ে এখনো গুছিয়ে উঠতে পারেনি টিম বাংলাদেশ। লাহোর থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। Seen a lot of their senior players retire and a lot of new faces in the team.
less experienced. So it will take time. আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। রবীন্দ্রনাথের কথাটা খুব করে মিলা যায় বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। পঞ্চপাণ্ডবের সময়ে এসেছে দেশে বিদেশে সাফল্য। মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক, রিয়াদের বিদায়ে অবনমন কে ঠেকায়? সাদা বলে 2 ফরম্যাটের র্যাঙ্কিংয়ে 10-এ, টেস্টে এখন 9 নম্বরে। উত্তরণের উপায় বাতলে দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। Spinning and low bouncing and uneven tracks. It is not good for their own cricket. Okay, it's okay to win a series against one visitor or 2 visiting sides. But then when you leave Bangladesh, you don't find that sort of condition anywhere in the world. So to be a team which is good enough around the world, you have to start gearing yourself up for the conditions that you're going to see in Australia, in England, in South Africa, in Pakistan, in India, and everywhere else. Even Mustafiz is bowling half cutters in Bangladesh because he gets a lot of spin and variable bounce. In the longer run, it is not useful for their players because the more you go out, you have to be much better at your skills against the quicker bowlers. ঘরের মাঠের গামিনী স্লো টার্নিং পিচকে দুষলেন সালমান। বিসিবি কর্তারা কি দায় এড়াতে পারবে? গামিনীর প্রতি এতই প্রেম, নানান দেশে দারুণ সব উইকেট বানানো টনি হেমিংকে পেয়েও ধরে রাখতে পারেনি বিসিবি। সেই হেমিং লাহোরে কাজের প্রশংসা পাচ্ছেন সবার কাছ থেকে। এই অস্ট্রেলিয়ানকে ঠিকঠাক ব্যবহার করতে পারলে হয়তো লিটন, হৃদয়, শামীমদের দুর্বলতা কাটত। সালমানের মতে ভালো পিচে খেলার অভ্যাস থাকলে 4-6 হাঁকানোর পাশাপাশি স্ট্রাইক রোটেট করার টেকনিকটাও আরো ভালোভাবে আয়ত্তে আসতো। Making an environment where they start to take decisions, where they start to take risks, calculated ones, and where they are good at dominating other teams. What they lack in batting is they don't know how to dominate oppositions. The importance of rotation of strike, the amount of pressure it takes off from the batters and puts the pressure on the fielding side and the bowlers. So strike rotation is very important. বর্তমানে লাহোরে ঘানি ইনস্টিটিউট অফ ক্রিকেটে ডিরেক্টর হিসেবে আছেন সালমান বাট। Who was Salman Butt's favorite Bangladeshi cricketer? Tamim Iqbal was a wonderful opener. He was somebody who could win a game. সাইফুর রূপক, একাত্তর, লাহোর, পাকিস্তান। Saqib was a wonderful এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে ৭১-এর সাথে থাকুন।